আজকে বাংলার বুকে একেবারে ঐতিহাসিক একটা মুহূর্ত, প্রথমবার বিজেপি সরকার ক্ষমতায় আসলো, কি বলবেন? দেখুন, আজ প্রথমে তো সবাইকে নমস্কার। আজ এক ঐতিহাসিক দিনে সাক্ষী রইল সমগ্র ভারতবর্ষ এবং প্রবাসী বাঙালিরাও আজ সত্যি আমরা আমরা যেরকম গর্বিত, প্রবাসী বাঙালিরাও আজ গর্বিত। কারণ ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির যে স্বপ্ন ছিল, যার জন্য এই পশ্চিমবঙ্গ জন্য উনি এত মানে চেষ্টা করেছেন এই পশ্চিমবঙ্গকে একটা হোমল্যান্ড করার জন্য, যাতে যারা দেশভাগের বলি হয়ে এই দেশে এসেছিলেন তাদের যাতে একটা হোমল্যান্ড থাকে, সেই ব্যবস্থা করার জন্য উনি এই পশ্চিমবঙ্গের যিনি সৃষ্টিকর্তা ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি, উনার যে জন্মভূমি, উনার পুণ্যভূমিতে যিনি ছিলেন জনসংঘের প্রতিষ্ঠাতা, যা পরবর্তীতে আজকের দিনে ভারতীয় জনতা পার্টি হয়েছে, সেই ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির জন্মভূমিতে, পুণ্যভূমিতে, কর্মভূমিতে আজ আমরা দেখতে পাচ্ছি যে এই প্রথমবারের মতো একটা রাষ্ট্রবাদী চিন্তাধারার যে দল, সেই দলের যিনি বিধায়িনী দলের নেতা নির্বাচিত হয়েছেন, মাননীয় শ্রী শুভেন্দু অধিকারী মহাশয় আজ মুখ্যমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করেছেন। বাংলার বুকে দাঁড়িয়ে আজ এক ঐতিহাসিক দিন। কারণ এই মুখ্যমন্ত্রী পদ যারাই আগে অলঙ্কৃত করেছেন, আমি সব মুখ্যমন্ত্রীর কথা বলবো না, কিন্তু এই মুখ্যমন্ত্রী পদের মর্যাদা কিন্তু আগে বহুত মানে অনেক বেশি ছিল। কারণ আমরা জানি আগে একটা সময় ব্রিটিশ ইন্ডিয়ার সময় আমরা জানতাম যে কলকাতা ছিল ভারতবর্ষের রাজধানী, এবং আমরা সারা ভারতবর্ষে একটা জিনিস আগে প্রচলিত ছিল যে হোয়াট ক্যালকাটা থিংস টুডে, ইন্ডিয়া থিংস টুমোরো। তো সেটা আমরা এত বছর কিন্তু কোনোভাবেই মানে কাজকর্মের দিকেই বলুন আর রাজনৈতিক চিন্তাধারার দিকেই বলুন, সেটা ফুটে উঠছিল না। কিন্তু আজ থেকে যে নতুন যুগের আরম্ভ হলো, যে নতুন দিগন্ত স্থাপনা করা হলো, আজ আমি ভাবি যে আগামী দিনে আবার পশ্চিমবঙ্গের সেই স্বর্ণ যুগ ফিরে আসবে এবং প্রত্যেক ভারতবর্ষ আবার সেই কথায় বিশ্বাস করবে যে হোয়াট কলকাতা থিংস টুডে, ইন্ডিয়া থিংস টুমোরো। একেবারে আমি শুভ্রজ্যোতিদার কথার রেশ ধরে একটু যাব নিহারেন্দ্রদার কাছে। নিহারেন্দ্রদা, এই যে শ্যামাপ্রসাদের মাটি এবং সেখানেই তার সরকার আজকে মোদী সাহের হাত ধরে প্রতিষ্ঠিত, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, কেমন লাগছে? দলের তরফ থেকে কি বলবেন আপনি? খুব ভালো লাগছে। আর শুভেন্দু অধিকারী দাকে আমি অনেক শুভেচ্ছা জানাচ্ছি। আমি অসমিয়া, কিন্তু বাংলা মানুষের খুশিতে আজ আমিও আনন্দিত। কারণ আজ পশ্চিমবঙ্গের ইতিহাসে এক নতুন অধ্যায় এক সূচনা হয়েছে। আর দীর্ঘ অপেক্ষার পর বাংলার মানুষ উন্নয়ন, নিরাপত্তা এবং পরিবর্তনের পক্ষে ভোট দিয়েছেন, নিজের রায় দিয়েছেন। সেজন্য আমি অনেক খুশি। আর এই ঐতিহাসিক এক মুহূর্তে আমি বাংলা মানুষ সবাইকে আমি আন্তরিক শুভেচ্ছা জানাই। আর শুভেন্দু অধিকারী দাকে আমি আমি শুভেচ্ছা জানাচ্ছি। নীরেন্দ্রদা, এই যে অসম এবং বাংলা দুটো রাজ্যেই বিধানসভা হলো এবং দুটো রাজ্যেই বিজেপি ক্ষমতায় এলো, কিন্তু আমি জানতে চাইবো যে অসমের ক্ষমতায় আসা এবং পশ্চিমবঙ্গের ক্ষমতায় আসা দুটোর ক্ষেত্রে স্বাদটা কি একটু ভিন্ন? দেখো, এটা আমার জন্য, এটা আসামের জন্য এটা আমার জয়, ভারতীয় জনতা পার্টির জয়। কিন্তু পশ্চিমবঙ্গের জন্য এটা শুধু একটি রাজনৈতিক জয় নয়, এটা বাংলা মানুষের জয়, বাংলা মানুষের স্বপ্ন, বাংলা মানুষের আত্মবিশ্বাস এবং পরিবর্তনের জয়। কারণ দুর্নীতি, হিংসা এবং তোষণের রাজনীতিতে অতিষ্ঠ হয়ে গেছিল বাংলা মানুষ। সেই জন্য এখন বাংলা মানুষ পরিবর্তন চেয়েছিল, আর বাংলা মানুষ পরিবর্তনের পক্ষে ভোট দিয়েছেন। কিছু ডিফারেন্স আছে এই দুইটাতে। আর পশ্চিমবঙ্গের ইতিহাসে একটা নতুন অধ্যায়ের সূচনা হয়েছে আর কি। আমি আজ খুশি, বাংলা মানুষের সঙ্গে আমিও খুশি।
একেবারে পশ্চিমবঙ্গের ইতিহাসে নতুন একটা অধ্যায় আজকে রচনা হলো শুভ্রজ্যোতি দা। এবং তার সাথে যদি দেখি যে আগেকার দিনের আপনি যেমনটা বলছিলেন যে 15 বছরের যেভাবে উন্নয়ন কোথাও গিয়ে একটা থমকে গিয়েছিল, মানুষ সেই অভিযোগ তুলেছেন এবং তার প্রতিফলন তারা ভোট বাক্সে দিয়েছে। আজকের দিনে বিজেপি সরকার প্রতিষ্ঠিত, ক্ষমতায় এলো এবং 5 জন মন্ত্রী অলরেডি শপথ গ্রহণ করেছেন এবং আগামী দিনে পরিকল্পনা এবার নতুন সরকারের কি হলে মনে হয় যে এই বিজেপি সরকারের একেবারে স্থায়িত্ব আরো এগিয়ে যাবে? দেখুন, যখন বামফ্রন্টের সরকার ছিল, সেই সরকারের 34 বছরের যে সরকার ছিল, সেই সরকারের আমলেও কিন্তু মানুষের বহুত আশা ভরসা ছিল। একটা কথা চিন্তা করে দেখুন, একটা যদি বাচ্চা জন্ম হয়েছিল তখন, সে যখন 34 বছর পর্যন্ত তার বয়স ছিল, তখন পর্যন্ত সে একই সরকার দেখেছে। তো বেঙ্গলের ম্যাক্সিমাম যারা আজ যুব সমাজ রয়েছে, তারা একটা সাবস্টেন্স, শুধু যুব সমাজ না, তার থেকেও বয়স্ক যারা রয়েছেন, তারা কিন্তু একটা সাবস্টেন্সিয়াল টাইম কিন্তু বামফ্রন্ট সরকারের কাজকর্ম দেখেছিলেন। প্রথম দিকে উনাদের যে আশা ভরসা ছিল, যার জন্য সেখানে কংগ্রেস বিদায় নিতে হয়েছিল, পরবর্তীতে বামফ্রন্ট সরকার আসলো এবং সুদীর্ঘ 34 বছর উনারা সেখানে শাসন ক্ষমতায় ছিলেন। পরবর্তীতে কিন্তু কিছু না কিছু বিফলতার জন্য, এছাড়াও আমি ভাবি যে উনাদের যে ট্রেড পলিসি বলুন বা উনাদের যে চিন্তাধারাটা ছিল, সেই চিন্তাধারাটা তখন কিন্তু ভারতবর্ষ বা বাংলার কথা যদি বলুন, সেখানে ফিট হচ্ছিল না, যার জন্য সেখানে একটা পরিবর্তনের ধাওয়া আসে এবং সেই ধাওয়ার দরুন মমতা ব্যানার্জি, যেহেতু কোনো অল্টারনেটিভ ছিল না, কারণ কংগ্রেস আগে থেকেই টেস্টেড ছিল, ওনাদেরকে সেখানের লোক প্রত্যাখ্যান করেছিল। পরবর্তীতে বামফ্রন্ট সরকার এসেছিল, ওনারা 34 বছর চালিয়েছিল। পরবর্তীতে দেখা গেছিল কি, জ্যোতি বসু যখন উনি নির্বাচন প্রতিদ্বন্দ্বিতা করবেন না, শারীরিক অবস্থা যখন অবনতি হয়, উনি যখন প্রত্যক্ষ রাজনীতি থেকে সরে দাঁড়ান এবং পরবর্তীতে যখন বুদ্ধদেব ভট্টাচার্য যখন এই পদভার গ্রহণ করেন, তখন থেকেই আস্তে আস্তে আমরা দেখতে পাই যে বামফ্রন্ট যে সরকার ছিল তখন, সেই সরকারের পপুলারিটি বা মানুষের মধ্যে যে মানে জনভিত ছিল, সেটা আস্তে আস্তে কমতে থাকে এবং পরবর্তীতে দেখা যায় কি, উনারা আর বিধানসভা নির্বাচনে এমনই অবস্থা হলো যে 0 এবার 1 হয়েছে। গত বিধানসভা নির্বাচনে তো উনাদের কোনো সিটই ছিল না। পরবর্তীতে কিন্তু একটা জিনিস দেখতে হবে যে ট্রানজিশন অফ পাওয়ার কিন্তু খুব স্মুথ ছিল, এটা আমরা অ্যাপ্রিসিয়েট করা উচিত। কারণ বুদ্ধবাবু যেভাবে মহাকরণে গিয়ে উনি ইস্তফা দিয়েছিলেন, উনার যা ম্যান্ডেট ছিল, সেই ম্যান্ডেট উনি মেনে নিয়ে, উনার জনগণের যা ম্যান্ডেট ছিল সেটা উনি মেনে নিয়ে উনার ইস্তফা পেশ করেছিলেন রাজ্যপালের কাছে। এখানেই প্রশ্ন যে জনগণের যা রায় ছিল সেটাকে মেনে নিয়েছিলেন তৎকালীন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য এবং একেবারে বেলা 12টা নাগাদ তিনি তার ইস্তফা পত্র প্রদান করলেন রাজ্যপালের কাছে। একেবারে শেষবারের মতন তিনি বেরিয়ে গেলেন মহাকরণ থেকে। কিন্তু এবারে 2026 সালের ছবিটা ওইটাই আমি আসছি। দেখো, একটা জিনিস কি, ট্রানজিশন অফ পাওয়ার কনসেপ্টটা কিন্তু খুব মানে ভোলাটাইল সাবজেক্ট। যারা ধরুন প্রত্যক্ষ রাজনীতি করুন বা রিসার্চার বলুন, ওদের কাছে এই জিনিসগুলো সবসময় আমরা এইসব জিনিস নিয়ে একটু ইন্টারেস্ট বেশি থাকে বা ফোকাস বেশি থাকে। কারণ এটা দেখুন, শুধুমাত্র যে আপনি পশ্চিমবঙ্গতে সীমিত সেরকম কিন্তু না। সেটা আমরা ইভেন কি আমেরিকার ইলেকশনের পরও আমরা দেখতে পেয়েছিলাম কি, ডোনাল্ড ট্রাম্প বলেছিল কি, আমি ইস্তফা দিব না, কারণ আমি এই পদে থাকবো। তো স্মুথ ট্রানজিশন অফ পাওয়ার কিন্তু একটা মানে ভালো এবং একটা চালিত ডেমোক্রেসির জন্য খুবই একটা ইম্পর্টেন্ট পয়েন্ট হয়ে দাঁড়ায়। কারণ যদি আমরা স্মুথ ট্রানজিশন অফ পাওয়ারে যদি বিশ্বাস না করি, তখন তাহলে কি হয়, যেটা আমাদের প্রচলিত সংবিধান রয়েছে, যেটার উপর ভিত্তি করে নির্বাচন হয়, যেটার উপর ভিত্তি করে আজ সরকার গঠন হয়েছে, সেটাকে আমরা বহুত বড় প্রশ্ন চিহ্নের মধ্যে দাঁড় করিয়ে দিই। কারণ এইটা হতে পারে একটা মানে একটা রাজ্য। দেখুন, আমি পশ্চিমবঙ্গকে একটা রাজ্য হিসেবেই যদি আমরা ধরি, সেখানে কিন্তু অন্যান্য রাজ্য ভারতবর্ষে রয়েছে, সেখানে কিন্তু এইরকম মানে এরকম নজির ভূভারতে কোথাও লক্ষ্য করা যায়। হ্যাঁ, আমি এই প্রসঙ্গে একটু নিহারেন্দ্রদার কাছেও যাব। নিহারেন্দ্রদা, আজকে শুভ্রজ্যোতিদা যে প্রসঙ্গ তুলেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন যে তিনি পদত্যাগ করবেন না, অথচ তার যারা ক্যাবিনেটের বা তার যারা মুখ্য সচিব, যারা প্রশাসনিক কর্তা, তারা রেজিগনেশন করে দিলেন, কিন্তু তিনি করলেন না। অন্যদিকে শপথ গ্রহণ পর্যন্ত করবেন। কিসের ভিত্তিতে এই সমস্ত কথা তিনি বলতে পারছেন এখনো পর্যন্ত? ঠিক, আমি আমার জীবনে মমতা ব্যানার্জি দিদির মতন আমি কোনো ইমেচিওর পলিটিশিয়ান দেখিনি। তা কোনো ম্যাচিওর পলিটিশিয়ানের লক্ষণ নয়। গণতন্ত্রে জনগণে রায় দিয়েছেন, গণতন্ত্রে জনগণে নিজের ভোট দিয়েছেন, আর ওটাকে মানি লওয়াটা আমার দায়িত্ব।
যেরকম শুভঙ্কর দা যেরকম বলেছি যে বুদ্ধদেব ভট্টাচার্যের কথাও বলেছি, জ্যোতি মানে বসু। দে আর জ্যোতি বসুর কথা বলেছি, দে আর মেচিওর পলিটিশিয়ান, হুম দে আর বরেণ্য ব্যক্তি ছিল। হুম নো ডাউট আমাদের মাঝে মধ্যে আমার মত বিরোধ ছিল, আমার নীতি আদর্শ আলাদা, আমার মত বিরোধ ছিল, বাট দে আর মেচিওর, দে আমার বরেণ্য আমার। কিন্তু মমতা দিদি যে করলো এটা একদম গণতন্ত্রের পক্ষে একটা খারাপ মেসেজ গিয়েছি, আর ঠিক নয় অ্যাকচুয়ালি। আর আমি কি বলবো, মমতা দিদি এরকম ছিল, মমতা দিদি এরকমই আছে, আর কি বলবো। কিন্তু আমি ধন্যবাদ জানাই আর আবার একবার পশ্চিমবঙ্গের জনগণকে, যে একটা গুড ডিসিশন নিয়েছে নিয়েছে পরিবর্তনের পক্ষে রায় দিয়েছে। একেবারে দুর্নীতির বিরুদ্ধে পশ্চিমবঙ্গ সরকার মানুষজনের এই ডিসিশনের জন্যই আজকে বিজেপি ক্ষমতায় এসেছে। সুব্রজিতা, এই যে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি একদিকে যেরকম জানিয়েছিলেন তিনি করবেন না পদত্যাগ, নানান করেনও রকমের নাই। অভিযোগ করেনও নি এখনো পর্যন্ত, এমনকি তার সোশ্যাল হ্যান্ডেল সেখানেও তিনি লিখে রেখেছেন অনারেবল চিফ মিনিস্টার। যদিও সেই জায়গাতে দাঁড়িয়ে আগামী দিনের সরকার পরিচালন করতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কোথাও গিয়ে কি কোনো সমস্যা থাকবে? দেখুন, আমাদের যে পশ্চিমবঙ্গ যেখানে আছে আজকে, মানে যেখানে লোকেটেড, আমরা একদম মানে স্ট্র্যাটেজিক্যালি যদি দেখি, এটা খুবই সেন্সিটিভ একটা এরিয়াতে মানে মানে পশ্চিমবঙ্গ আছে। কারণ পশ্চিমবঙ্গের দিয়ে আজ চিকেন করিডোর রয়েছে। তাছাড়াও আমরা যদি দেখি একটা বাংলাদেশের সাথে, জানি কি আজকের ডেট একটা ভোলাটাইল স্টেট, একদম আনস্টেবল অবস্থায় রয়েছে, সেখানে কি কখন বা কি হবে ভবিষ্যতে, সেটাও কিন্তু মানে ভাবার বিষয়। তাছাড়াও ঝাড়গ্রাম দিয়ে নেপালের সাথে বর্ডার রয়েছে, সেখানেও কিন্তু মধ্যে দিকে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছিল, বা এখনো আমরা জানি যে সেখানে পরিস্থিতি তেমন নর্মালসি এখনো ফিরে নাই। কিন্তু সেখান থেকে যদি আমরা দেখি, একটা বিষয় আমরা পরিষ্কার যে পশ্চিমবঙ্গ ভারতবর্ষের কাছে খুবই একটা ইম্পর্ট্যান্ট মানে ডমিনেন্ট পজিশন সবসময় রাখে। কারণ দেখুন, যদি আমরা চিকেন করিডোরের কথা বলি, আজ আমরা নর্থ ইস্টের বাসিন্দা। হ্যাঁ, আমরা কিন্তু যদি আপনি দেখেন সরাসরি কিন্তু আমরা এই চিকেন করিডোরের উপরেই আমরা আজকের ডেটে ডিপেন্ডেন্ট। এবং এই চিকেন করিডোরকে কিভাবে ষড়যন্ত্র করে বাকি ভারতবর্ষের থেকে আলাদা করা যায়, সেটা পরিকল্পনা বারবার করা হয়েছে। হ্যাঁ, একাধিকবার, যার দরুন আমরা দেখেছি কি দিল্লিতেও এর স্লোগান লাগে কি আমাদের এই নর্থ ইস্টার্ন এই যে চিকেন করিডোর আছে সেটাকে কিভাবে সরিয়ে দেওয়া যায়। তার জন্য আমি ভাবি যে পশ্চিমবঙ্গ শুধুমাত্র যে পশ্চিমবঙ্গ জনগণের জন্য সেখানে সেফটি সিকিউরিটির জন্য তো ঠিকই আছে, আসা দরকার ছিল, তৎসঙ্গে আমরা যারা উত্তর পূর্বে বাসিন্দারা আছি আমাদের জন্য কিন্তু পশ্চিমবঙ্গ আমাদের কাছে খুবই সেন্সিটিভ হয়ে দাঁড়িয়েছিল, এবং আছে। কারণ যদি আমরা আমাদের সেফটি সিকিউরিটি কিন্তু এই চিকেন করিডোরের উপরই নির্ভরশীল থাকে। কারণ আমরা জানি যে আমাদের পার্শ্ববর্তী দেশ হিসাবে চায়না রয়েছে, বাংলাদেশ রয়েছে, এবং আমরা যদি আগের হিস্ট্রি যদি দেখি যে চাইনিজ অ্যাগ্রেশন কীরকম হয়েছিল আমাদের উপর, তার জন্য আমরা দেখি, যদি আমরা এইসব যদি হিস্ট্রি যদি আমরা দেখি, তার জন্য তখন আমরা বুঝতে পারবো যে এই চিকেন করিডোর এবং ওয়েস্ট বেঙ্গল আমাদের কাছে কেন মানে আমাদের দরকার, বা সেখানে একজন ভালো সুষ্ঠু এবং বুদ্ধিসম্পন্ন মানুষ যাতে সেখানে সরকার পরিচালনা করে, সেটা প্রয়োজনীয়তা আমরা এবার তো কেন্দ্র এবং রাজ্য দুটো দিকেই আপনাদের অর্থাৎ বিজেপি সরকার, ডাবল ইঞ্জিন সরকার, সেই জায়গায় পশ্চিমবঙ্গের নিরাপত্তা মানে যেটা এতদিন ধরে একটা সংশয়ের কারণ ছিল, ফেন্সিং থেকে শুরু করে চিকেন নেকের কথা বারবার বলছেন, কারণ অত্যন্ত সংবেদনশীল একটি অঞ্চল যাকে ঘিরে রয়েছে হাজারো দেশ, সেই জায়গাটিকে রক্ষা করা, বা গোটা বাংলার এই মুহূর্তে একদিকে অনুপ্রবেশকারী, যেটা আমরা যেমনটা শপথ গ্রহণের আগে পরে বারবার কেন্দ্রীয় নেতারা হুঙ্কার দিয়েছেন, অনুপ্রবেশকে একেবারে বন্ধ করে দেওয়া হবে। অনুপ্রবেশ এই বিষয়গুলোকে কিভাবে হ্যান্ডেল করবেন? দেখুন, আমি এইসব বিষয়গুলো সত্যি অর্থে এই যেটা আপনি মানে অনুপ্রবেশের কথা বলেছেন, সেটা শুধু পশ্চিমবঙ্গের মানুষদের সমস্যা নয় আজকের ডেটে। কারণ এই যে লার্জ সেকশন অফ যারা ইনফিল্ট্রেশন হচ্ছে, অনুপ্রবেশ করছে, এরা কিন্তু একটা লার্জ পোর্শন পশ্চিমবঙ্গে বসবাস করছে, এবং পরবর্তীতে এরা কিন্তু সমগ্র ভারতবর্ষে ছড়িয়ে ছিটিয়ে ওনারা নামে বেনামে কাগজ বের করে সেখানে বিভিন্ন রাজ্যে গিয়ে ওনারা স্থাপনা করছেন, এখানে ভারতবর্ষের মহিলাদেরকে বিবাহ করছেন, এবং পরবর্তীতে আমরা দেখা যাবে যে, আমি আজকে আপনাকে বলে রাখি, যদি এখানে যদি কোনো ধরনের বড় স্টেপ ভারতীয় জনতা পার্টি না নিত, পরবর্তীতে এইরকম যারা
সে দেশ থেকে এসেছিল এই দেশে, উনারা কিন্তু একটা লিগ্যাল প্রোটেকশন পেয়ে যেত যদি, কারণ আমরা দেখেছি বিভিন্ন জায়গায় যে সে দেশ থেকে এসে এই দেশে মহিলাদের সাথে বিবাহবদ্ধে আবদ্ধ হয়ে পরবর্তীতে উনারা সিটিজেনশিপ ক্লেম করছেন, তখন কিন্তু এটা একটা বহুত বড় ধরনের থ্রেট হয়ে দাঁড়াতো। এই লিগ্যাল অ্যাসপেক্টটা কিন্তু আমরা বহুত বছর থেকে আমরা দেখছিলাম এই ট্রেন্ডটা, যে সেই দেশ থেকে অনুপ্রবেশ করে এসে এই দেশের মহিলাদের সাথে বিবাহবদ্ধে আবদ্ধ হওয়ার পরবর্তীতে যদি কোনোদিন যদি এনআরসি হয়ও, সেই ব্যক্তি যদি বাংলাদেশি ঘোষণা হয়ও, উনি কিন্তু পরবর্তীতে উনার এখানে স্থায়ী বাসিন্দা হিসাবে বা উনার স্ত্রী যেহেতু ভারতীয় নাগরিক, উনার ছেলে মেয়েরা কিন্তু পরবর্তীতে আর অনুপ্রবেশকারী হিসাবে গণ্য হবে না, এই দেশের নাগরিক হিসাবে গণ্য হয়ে যাবে। তার জন্য আমাদের পুরো ভারতবর্ষের নাগরিকদের, উত্তর পূর্বাঞ্চলের নাগরিকদের সেফটি সিকিউরিটির জন্য সেখানে আমাদের একটা রাষ্ট্রবাদী চিন্তাধারার সরকার খুবই প্রয়োজন ছিল, যা আজ হয়েছে। এবং আমি ভাবি আগামী দিনে ফেন্সিং হবে, অনুপ্রবেশ বন্ধ হবে। এই যে আপনারা দেখেছেন যে কিছু সংখ্যক যারা মানে গ্যাং রয়েছে, সেখানে গ্যাং ওয়ার হয়। এই যে আপনারা দেখেছেন যে কিছুদিন পূর্বে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় পিএ কে হত্যা করা হয়েছে, সেই সব প্রকাশ্যভাবে একদম ভর বাজারে ওনাকে গুলি করে মারা হয়ে গেছে। তাহলে আপনি ভাবুন যে সে রাজ্যের ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন কি রয়েছে। একজন যদি মুখ্যমন্ত্রীর যদি প্রাইভেট সেক্রেটারির সাথে যদি এই অবস্থা হতে পারে, সেখানে আম নাগরিকের সাথে কি হতে পারে। সেখানে প্রশাসন, আগে যা প্রশাসন ছিল সম্পূর্ণ ফেল। কারণ দেখুন, আপনারা যদি একটা এক্সাম্পল দেখেন, গতকালকে আমি একটা আর্টিকেল পড়ছিলাম, সেখানে বলছে যে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড অফ রোডওয়েজ যেটা আছে, সেখানে ডিফাইন দেওয়া আছে কি রাস্তার মধ্যে কি কালার হবে এবং এটা ড্রাইভার ফ্রেন্ডলি কালার হবে বা অ্যাজ পার স্ট্যান্ডার্ড হবে। সেখানে সব নিয়ম নীতি তক্কা করে কি করলেন, উনি সাদা নীল মেরে দিলেন উনার দলের সাথে সামঞ্জস্য রেখে। সারা ভারতবর্ষে কিন্তু আমরা এইসব জিনিস দেখি না, সারা ভারতবর্ষে অন্যান্য দলেরও সরকার রয়েছে, কিন্তু উনি সেখানে একটা সেপারেট অটোনমি, সেপারেট একটা বলতে পারেন উনার সাম্রাজ্য চালানোর যে চেষ্টা করছিলেন। হয়তো অদূর ভবিষ্যতে যদি সেখানে যদি সবাই যদি মিলে ঝাঁপিয়ে না নামতো, উনি কদিন পরে নিজেকে প্রধানমন্ত্রী ঘোষণা করে দিতেন পশ্চিমবঙ্গের, এরকমও পরিস্থিতির সৃষ্টি হয়ে যেত। উনি হয়তো বলতেন যে উনি সেখানে শাসক, উনি সেখানের সর্বা এবং সেখানে মোনার্কেল গভর্নমেন্ট স্টার্ট করে দিতেন, যা পরিস্থিতি গিয়ে দাঁড়িয়েছিল। আমি আসবো এই প্রসঙ্গে, যেখানে বিরোধী নেত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় গোটা এন্টায়ার যদি বলি ভারতবর্ষের ক্ষেত্রে একেবারে অন্যতম একটা নাম, কিন্তু সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের আজকে বিরোধী আসনে বসতে কেন এত আপত্তি, আমি আসবো এই প্রসঙ্গে। তবে সময় একটা ছোট্ট বিরতিই ফিরছি, বিরতির পর সঙ্গে থাকুন। যেমনটা ছিলাম আমরা আলোচনাতে রয়েছে নিহারেন্দ্র দাও এবং শুভ্রজ্যোতি দা। আমি একটু নিহারেন্দ্র দার কাছেও যাবো। নিহারেন্দ্র দা, ঠিক যেমনটা বলছিলেন শুভ্রজ্যোতি দা, যে এই যে মমতা বন্দ্যোপাধ্যায়ের আজকের যে ভূমিকা আমরা দেখতে পাচ্ছি, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা প্রত্যেকেই একটা বিরোধী নেত্রী হিসেবেই চিরকাল দেখে এসেছি বা জেনে এসেছি, অপোজিশন লিডার হিসেবে। সেই জায়গাতে তার এই অপোজিশনের পোস্ট আজকের দিনে দাঁড়িয়ে হোল্ড করতে কেন বা কিসের এত বাধা বলে মনে হয়? না, যেরকম মমতা বন্দ্যোপাধ্যায় চলেছে, সেটা তো প্রবলেম হবে মনে লাগছে আমার। কারণ আহ, একটা হিটলারি শাসন চলেছিল কলকাতায়, ওয়েস্ট বেঙ্গলে। তো এখন বিরোধী নেত্রী হিসাবে ওনার দরকার পজিটিভ অ্যাডভাইস দেওয়ার, বা সরকার শুভেন্দুদার সাথে একটা গণতান্ত্রিক অধিকার বিরোধীর, সেটা করা দরকার। কিন্তু আমার মনে হচ্ছে না কি একটু পজিটিভ পলিটিক্স করব মমতা বন্দ্যোপাধ্যায়। কিছু চ্যালেঞ্জ নিশ্চয় থাকবে, কিন্তু আমার পুরো বিশ্বাস আছে, আমার বিশ্বাসটা দৃঢ় যে একজন মানুষ শুভেন্দু অধিকারীরা ওসব যে বাধা আসবে বা যে প্রবলেম হবে সব ঠিক করে একটু শক্তিশালী একটা সরকার বানাবে। কারণ শুভেন্দু অধিকারীরা একটু যথেষ্ট অভিজ্ঞ এক পলিটিশিয়ান, যথেষ্ট অভিজ্ঞ এক নেতা, যে খুব ত্যাগ করেছেন মানুষের জন্য, খুব ত্যাগ করেছেন বাংলার জন্য। আর মাটির কাছাকাছি থাকা একজন নেতা হিসেবে আমার বিশ্বাস কি শুভেন্দু অধিকারীরা বাংলায় একটু নতুন দিশা দিতে পারবেন। এবং কিন্তু তার যে মমতা জেলা বন্দ্যোপাধ্যায় যে কিছু প্রবলেম ডিস্ট্রিক্ট, নিশ্চয় করবে।
সেই ডিস্ট্রিক্টও কিন্তু একেবারে ইতিহাসের পাতায় অন্যতম বলাই যায় মেদিনীপুর, যেখানে প্রথম মেদিনীপুর থেকেও মুখ্যমন্ত্রী ছিলেন, এর আগে পশ্চিম মেদিনীপুর থেকে, এবার পূর্ব মেদিনীপুর থেকে শুভেন্দু অধিকারী হলেন। এবং তার যে উত্থান, রাজনৈতিক যে উত্থান, তার জীবনটা যদি দেখি একেবারে প্রত্যেকটা ক্ষেত্রে দেখা গেছে যে তিনি ক্রমশ সামনের দিকে এগিয়েছেন। এবং 2020 সাল থেকে বলা যায় যে তার লাইফে একটা টার্নিং পয়েন্ট চলে আসে বিজেপিতে যোগদান করা। নীহারেন্দ্রদা, এর পাশাপাশি যদি বলি যে আজকের দিনে দাঁড়িয়ে হিমন্ত বিশ্ব শর্মা তিনিও কিন্তু বাংলাতে গিয়েছিলেন, প্রচার করেছেন, বেশ কিছু অঞ্চলে বেশ কিছু জায়গাতে প্রচার, এবং প্রত্যেকটা জায়গাতে বিজেপির জয় নিশ্চিত করে এসেছেন। কোথাও গিয়ে কি বাংলাতেও এই যে এইচবিএস যে বিশেষ যে কারিশমা, বা যদি বলি যে কোথাও গিয়ে যে হিমন্ত বিশ্ব শর্মার কোনো ম্যাজিক কাজ করে গেছে বাংলার বুকে? তো আমার হেমন্ত দা তো একদম ন্যাশনাল ফিগার আজকে, শুধু শুধু আমার আসামের মুখ্যমন্ত্রী এখন ন্যাশনাল ফিগার। আর হেমন্ত দা একজন দূরদর্শী একজন নেতা, যে ফিল করে, যে অনুভব করে যে আসামে যে যে প্রবলেম ছিল বাংলাদেশি অনুপ্রবেশকারী থেকে, সেই সেম প্রবলেম কিন্তু বাংলায় ছিল, একদম। পশ্চিমবঙ্গে ছিল। হুম। বাংলাদেশির প্রতি বাংলাদেশের প্রতি যে স্নেহ মমতা বন্দ্যোপাধ্যায়, সে নর্মাল জেনারেল বাংলা মানুষকে অনেক প্রবলেম দিয়েছে। দুর্নীতি, তোষণ, হিংসা, এই সবের অন্য একটা কারণ বাংলাদেশের স্নেহ মমতা বন্দ্যোপাধ্যায়, সে তা পুরা অনুভব করে আমার হেমন্ত দা। হুম। আর সেই জন্য হেমন্ত দা বাংলায় গিয়েছিল, আর সে তা ম্যাজিক কাম করেছে। বাংলা মানুষের যে প্রবলেম হেমন্তদা অনুভব করেছিল, সেই জন্য হেমন্তদা যে বলার চেষ্টা করছিল বাংলা মানুষ অনুভব করেছিল, সেই জন্য ম্যাজিকটা কাম করেছে। নীহারেন্দ্রদা, বাংলায় শপথ গ্রহণ হয়ে গেল এবং পদ্মফুল ফুটলো গঙ্গার পাড়ে। এবার হচ্ছে নিশ্চয়। অসমের অপেক্ষা। অসমে আগামী 12 তারিখে রয়েছে শপথ গ্রহণ, তার প্রস্তুতিটাও আমরা দেখছি একেবারে চলছে জোর কদমে। কি কি থাকছে সেদিন আপনাদের বা রাজ্য বিজেপির তরফ থেকে কি কি বিশেষ ব্যবস্থাপনা সেদিন দেখতে পাবে রাজ্যবাসী? ওদিন আমি দেশের প্রধানমন্ত্রী উপস্থিত থাকবে, গৃহমন্ত্রী উপস্থিত থাকবে, ন্যাশনাল প্রেসিডেন্ট মহোদয় নীতিন নবীন জি উপস্থিত থাকবে, তারপর অনেক রাজ্যের আদরণীয় মুখ্যমন্ত্রী, ডেপুটি সিএম আর বিজেপির অনেক বড় বড় নেতা ওদিন উপস্থিত থাকবে। তো আমি খুব উৎসাহী, আমার প্রস্তুতি খুব তুঙ্গ চলেছে, আমার খুব ভালো চলেছে। আর তারপর আমার একটু চেষ্টা হবে কি, গ্রাসরুটের যে কার্যকর্তা, আমার যে ওয়েল উইশার্স গুলো আছে, সবাই ওদিকে আসবো, সবাই ওদিকে আসবে। আর কিরকম এই অনুষ্ঠানটা সফল হবে, তার জন্য আমি কাম করেছি, অনেক দিন রাত আমি কাম করেছি খানাপাড়া খেলপথারে। আর এই পুরা যে প্রসেসটা আছে, এই প্রসেসটার আমি খুব ইনভলভ হয়েছে। আমার প্রত্যেকজন কার্যকর্তা, স্টেট হোক, জেলা হোক, বুথ হোক, আমি প্রত্যেকজন ইনভলভ হয়েছে। খুব ভালো দিন ওদিন হবে, খুব সাকসেসফুল হবে ওই দিনটা। একেবারে আমি একটু আবারও শুভ্রজ্যোতিদার কাছে আসবো। শুভ্রজ্যোতিদা, আজকে যদি দেখি যে শপথ গ্রহণের যে মঞ্চ, সেখানে কিন্তু শুধু মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী বা স্বরাষ্ট্রমন্ত্রী নয়, এর পাশাপাশি মাখনলাল তিনি উপস্থিত, মাখনলাল সরকার তিনি উপস্থিত ছিলেন। এই যে একের পর এক হেভিওয়েটরা, কাশ্মীর যাত্রা সহযোগী ছিলেন মাখনলাল সরকার, যিনি শ্যামাপ্রসাদ মুখার্জি। এই যে পুরো বিষয়গুলো কোথাও গিয়ে কিভাবে বিজেপি এর আগামী দিনে কি ভাবছে বা কি ভেবে এই সমস্ত আয়োজনটা আজকে করা হলো? দেখুন, যেটা মাখনলাল সরকারের ব্যাপারে যে কথাটা শ্রমিক ভট্টাচার্য মহাশয় বলেছেন আজ ব্রিগেড ময়দানে, সেটা আমরা শুনলাম এবং শুনে সত্যি আবির্ভূত হলাম কি উনার মতো ব্যক্তিকেও আজ ভারতীয় জনতা পার্টি এত বড় মঞ্চে স্থান দিয়েছেন। প্রায় 97 হয়তো বছর বয়স। সম্ভবত আমার বিশ্বাস যে অন্য কোনো দল এরকম পুরনো ব্যক্তিকে, যিনি শ্যামাপ্রসাদ মুখার্জি মহাশয়ের সাথে কাজ করেছেন, একদম সরাসরি কাজ করেছেন, এবং যা আজ আমরা শুনতে পেলাম যে উনাকে যখন জেলেও নিয়ে যাওয়া হয়েছিল, উনাকে বলা হয়েছিল কি, হ্যাঁ, উনাকে বলা হয়েছিল কি আপনি একটা মুচলেখা দিয়ে দেন, আপনাকে ছেড়ে দেওয়া হবে। তথাপি উনি সেই মুচলেখা না দিয়ে উনি জেলে থেকেছিলেন, যতটুকু আমরা জানতে পারলাম আজ। সত্যি একটা
খুব ভালো লাগলো যে এই জিনিসটা যে যে আজ এত বয়স হওয়ার পরও ওনাকে এত দূর থেকে এনে আজ এত বরেণ্য একটা মঞ্চে ওনাকে যে স্থান দেওয়া হয়েছে, এবং শুধু যে মঞ্চে স্থান দেওয়া নয়, মাননীয় প্রধানমন্ত্রী সরাসরি ওনার সাথে গিয়ে কথা বলেছেন এবং ওনাকে একটি শাল চাদর দিয়ে ওনাকে উত্তরীয় হিসাবে বরণ করেছেন এই পূর্ণ মঞ্চে, যেখানে নাকি পুরো ভারতবর্ষের বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীরা, কেন্দ্রীয় মন্ত্রীরা ছিলেন এবং সেখানে যারা মন্ত্রিসভার শপথ নিয়েছেন আজ ওনারাও ছিলেন, এবং লক্ষ লক্ষ ভারতীয় জনতা পার্টির যারা কার্যকর্তারা ছিলেন ওনাদের সামনে আজ ওনাকে যা সম্মান দেওয়া হয়েছে তা সত্যি আজ আমাদের গর্ব হয় এই জিনিসটা দেখলে, যা আজ আমরা সাক্ষী রইলাম। সবাই তো আর সেই ব্রিগেড ময়দানে যাওয়া সম্ভব হয় নাই। আজ আমরা ঘর থেকে বসে এই আমরা যারা দেখলাম এই চিত্রটা, সত্যি আমাদের আজ মন ভরে উঠলো। কারণ আজ থেকে আগেই আমরা ভেবেছিলাম যে সেখানে তো পরিবর্তন হবে, কিন্তু যখন ভোট বাক্স খুললো এবং আজ যেখানে এতগুলো সিট নিয়ে যেখানে ভারতীয় জনতা পার্টি সেখানে সরকার গঠন করলো এবং সেখানে জনপ্রিয় নেতা শুভেন্দু অধিকারী মহাশয় আজ দলনেতা হিসাবে নির্বাচিত হওয়ার পর আজ উনি মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন, সেটা সত্যি আজ এক নতুন মানে দিগন্তের সূচনা হয়েছে পশ্চিমবঙ্গের। আরেকটা জিনিস আমি বলতে চাই যে দেখবেন মঞ্চে কিন্তু সঞ্জীব গোয়েঙ্কাকেও আমরা আজ দেখতে পারলাম। সঞ্জীব গোয়েঙ্কা কিন্তু একজন ভালো বড় ইন্ডাস্ট্রিয়ালিস্ট বেঙ্গলের, ওনার সাথে শিল্প আসছে, এটাই কি তাহলে তার ইঙ্গিত? এটাই কিন্তু একটা আমরা যা বুঝতে পারলাম, মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু ওনার সাথে একটা বেশ কিছু সময় কিন্তু ওনার সাথে সঞ্জীব গোয়েঙ্কা মহাশয়ের সাথে আজ কথা বললেন, এবং হয়তো উনি ওনার ভবিষ্যৎ পরিকল্পনার ব্যাপারে ওনার সাথে হয়তো আলোচনা করেছেন সম্ভবত। কিন্তু আমার বিশ্বাস যে সঞ্জীব গোয়েঙ্কার মতো মানুষ যদি আরো, শুধু যে সঞ্জীব গোয়েঙ্কাই নয়, সমগ্র যারা শিল্পপতিরা রয়েছেন সেখানেও একটা বিজনেস হাব হবে, এবং বিজনেস মিট করার পর যদি সেখানে ইনভেস্টাররা যদি আসে তাহলে আমরা আরও এরকম, বা নতুন যারা ইনভেস্টাররা ইচ্ছুক বা বঙ্গেরই যারা সুসন্তানরা রয়েছেন সেখানে ইনভেস্টমেন্ট করতে চান সেখানে, এবং পরবর্তীতে এরকম সঞ্জীব গোয়েঙ্কার মতো হতে চান, ওনাদেরকেও যাতে ভালো প্ল্যাটফর্ম দেওয়া হয় এবং দেওয়া হবে আমি বিশ্বাস করি। সুব্রত দা, এখানে যেহেতু শিল্পের কথা উঠলো বলতেই হচ্ছে নন্দীগ্রামের কথা, যে নন্দীগ্রাম থেকে মমতা বন্দ্যোপাধ্যায় একটা সময় টাটাকে তাড়িয়েছিলেন, আবার কি সেই নন্দীগ্রামে এখন আর ভবিষ্যতে বিজেপি সরকারের আমলে কোনো শিল্প হওয়া সম্ভব, বা টাটা কি আসবে আর? দেখুন, আমি যে কথাটা আগে আপনাকে বললাম যে সঞ্জীব গোয়েঙ্কা মহাশয়কে আমি মঞ্চে দেখে সত্যি ভালো লেগেছে, কারণ এই মঞ্চটা খালি রাজনীতির মঞ্চ হিসাবে যে মানে ধরে নেওয়া হয়েছিল সেটা কিন্তু নয়। সেখানে আমি সঞ্জীব গোয়েঙ্কা মহাশয়কে দেখার পর দেখলাম যে হয়তো দেয়ার ইজ এ পজিটিভ সাইন বা দেয়ার ইজ এ পজিটিভ সিগন্যাল। কারণ সেখানে আরও ইন্ডাস্ট্রিয়ালিস্টরা থাকতে পারতেন, কিন্তু বঙ্গের এত বড় একজন ইন্ডাস্ট্রিয়ালিস্টকে এই জায়গায় ওনাকে যে স্থান দেওয়া হয়েছে সেটা আমি ভাবি যে একটা মানে গুড সিগন্যাল এই ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের জন্য। এবং শুধু যে নন্দীগ্রামের যে আপনি যে কথাটা বলছেন, শুধু নন্দীগ্রাম না, পশ্চিমবঙ্গের বা বঙ্গের একটা ইতিহাস রয়েছে, সেখানে কেমিক্যাল ইন্ডাস্ট্রি সারা ভারতবর্ষের মধ্যে ফেমাস। শুধু যে কেমিক্যাল ইন্ডাস্ট্রি নয়, সেখানে যদি আপনারা যদি যেটা গার্মেন্টস ইন্ডাস্ট্রি যদি দেখেন, সেখানে কিন্তু ম্যাক্সিমাম গার্মেন্টস কিন্তু ফরেনে এক্সপোর্ট হয়। তার জন্য সেখানে যদি আরও ভালো যদি বড় বড় ব্র্যান্ড যারা আছে সেখানে যদি আসতে পারে, আমি ভাবি যে এখনও কিন্তু পশ্চিমবঙ্গে সেই রকম কিন্তু বড় কোম্পানি এখনও নেই। আর আরেকটা জিনিস হচ্ছে গিয়ে যে শুধু যে কোম্পানি নয়, বড় কোম্পানি আসলেই যে সেখানে উন্নতি হবে না। আরেকটা, এখানে কিন্তু যারা এমপ্লয়ি থাকবে, তাদের যারা আশপাশে মানুষরা থাকবে, সেখানে কর্মসংস্থানের ব্যবস্থা হবে এবং উপযুক্ত মজুরি পাবে। আজ আমরা অন্যান্য রাজ্য থেকে যখন পশ্চিমবঙ্গে যাই, আমরা দেখলে আমরা সত্যি স্তম্ভিত হয়ে যাই যে এত রূপ পরিশ্রমিকে বা এত সস্তা জিনিসপত্র বা এখনো যে পাওয়া যাচ্ছে, সেই জিনিসটা ধরে রেখে কিভাবে ইন্ডাস্ট্রিয়ালাইজেশনকে করা যায় সেটার প্রতি যাতে গুরুত্ব দেওয়া হয়। কারণ দেখুন, অন্যান্য রাজ্যের থেকে পশ্চিমবঙ্গ হচ্ছে গিয়ে একটু আলাদা, কারণ সেখানে কৃষ্টি সংস্কৃতির কথাই বলুন আর ঐতিহ্যের কথাই বলুন, সবকিছুই কিন্তু অন্যরকম। সেই ঐতিহ্য, সেই কৃষ্টি সংস্কৃতিকে ধরে রেখে পাশাপাশি ইন্ডাস্ট্রিয়ালাইজেশন, কর্মসংস্থানের ব্যবস্থা যাতে করা হয়। আমি একটা জিনিস পরিষ্কার বলবো যে ইন্ডাস্ট্রিয়ালাইজেশনও দরকার আছে, তৎসঙ্গে পশ্চিমবঙ্গের যে কৃষ্টি সংস্কৃতি রয়েছে সেটাকেও রক্ষা করে একই সাথে যাতে দুইটাকে যাতে সমান তালে যাতে এগিয়ে নিয়ে যাওয়া যায় সেই ব্যবস্থা করতে। কারণ পশ্চিমবঙ্গে আজ দেখুন,
গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুরের আজ জন্মবার্ষিকী, সেই পুণ্য তিথিতে আজ যে শপথ গ্রহণ অনুষ্ঠান করা হয়েছে সেটা কিন্তু এক মানে ঐতিহাসিক বা ইতিবাচক বার্তা আমরা ধরে নিতে পারি। কারণ আমরা আগেও দেখেছি বা আগামীতেও দেখব, কিন্তু আজকের এই বিশেষ দিনকে ধরে রেখে যে আরম্ভ হলো এই গভর্নমেন্ট, এটা কিন্তু একটা পজিটিভ সাইন দেয় কালচারালের প্রতি, এই কৃষ্টি সংস্কৃতি রক্ষার প্রতি, এবং এই কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের যে বাকি যে কাজগুলো আছে সেগুলোকেও ধরে নিয়ে পশ্চিমবঙ্গ এগিয়ে যাবে, সেটা আমার বিশ্বাস। নীহারেন্দ্রদা, পশ্চিমবঙ্গ এগিয়ে যাবে তার সংস্কৃতি শিল্পকে ধরে নিয়ে। যে ছবি আজকে আমরা সকাল থেকে দেখছিলাম, ছৌ নৃত্য হোক, বাউল হোক বা কীর্তন, সবটাই আজকে ব্রিগেডের মঞ্চে ছিল, সঙ্গে ছিল সনাতনী একটা আভা এক প্রকার বলা যায়। কিন্তু তারই সাথে যদি দেখি ব্রিগেডের একটা দিকে আরো একটা ছবি ছিল, সেটা হচ্ছে ঝালমুড়ি স্টল। এই ঝালমুড়ি আজকে পলিটিক্যালি এক প্রকার বলা যায় যে একটা কন্টেন্ট বা পলিটিক্যালি একটা সিগনিফিকেন্ট হয়ে দাঁড়িয়েছে প্রধানমন্ত্রীর সেই ঝালমুড়ি খাওয়া ঝাড়গ্রামে দাঁড়িয়ে, এবং তারপর বাংলাতেও এখন ঝালমুড়ি খেতে মানুষের উপচে পড়া ভিড়। অসময়েও কি আপনারা মঞ্চে ঝালমুড়ির কোনো ব্যবস্থা রাখবেন? নিশ্চিত। আমার মোদিজি যখন ঝালমুড়ি খাওয়ার পর খুব পপুলার হয়ে গেছে ঝালমুড়িটা, আর মঞ্চেও 12 তারিখে মঞ্চে থাকবে কিনা আমি জানি না এখন, কিন্তু যেদিন রেজাল্ট দিয়েছিল, যেদিন ফলাফল এসেছিল আসামে, ওদিন কিন্তু আমি অনেক ঝালমুড়ি খেয়েছি, আমার কার্যকর্তারা অনেক ঝালমুড়ি খেয়েছিল। মানে এটা তো কি মোদি ঝালমুড়ি, প্রধানমন্ত্রী ঝালমুড়ি খেলেন, তার জন্যই কি অসমেও এই কালচারটা আসলো? না না, আমি তো ঝালমুড়ি আগেও, আমি খুব প্রিয় একটু খাদ্য আমার ঝালমুড়ি, কিন্তু প্রধানমন্ত্রী মোদিজি খাবার পর এটার যে পপুলারিটি, ঝালমুড়ি পপুলারিটিটার মাত্রাটা অনেক বেড়েছে। তো আমি রেজাল্টের দিনও আমি অনেক ঝালমুড়ি খেয়েছি, আমার কার্যকর্তারা অনেক ঝালমুড়ি খেয়েছে। তো এখন আমি জানি না মঞ্চে থাকবে কিনা। কি মনে হচ্ছে নীহারেন্দ্রদা, দুই বাংলাতেই বিশেষ করে দুই রাজ্যতেই যা যা প্রতিশ্রুতি রয়েছে আগামী দিনে, সেই প্রতিশ্রুতি পূরণে আপনারা কতটা পারবেন, মানুষের চাওয়া পাওয়া কতটা পূরণ করতে পারবেন, এক্সপেকটেশন? নিশ্চিত ভাবে দেখুন, আমার আহ বাংলার মানুষরা একটু পরিবর্তনের পক্ষে, পরিবর্তনের আশায় রায় দিয়েছেন, তো সেই আশাটাকে সম্মান দেওয়া উচিত। আর আসামের জনগণও যে আশায় আমার রায়দান দিয়েছে, আমার জন্য আমার ভোট দিয়েছে, বিজেপির পক্ষে ভোট দিয়েছে, মিত্র দলের এনডিএর পক্ষে ভোট দিয়েছে, সেই আশাটার সম্মান দেওয়া উচিত। আর আমার বিশ্বাস, আমার দুইটা রাজ্যের আদরণীয় মুখ্যমন্ত্রী যে সরকার, আমার আসামের ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার সরকার, আর পশ্চিমবঙ্গে শুভেন্দু অধিকারীদের সরকার, একদম। আমার বিশ্বাস কি জনগণের আশাটাকে সম্মান দেওয়া যাবে, ও ডেভেলপমেন্ট হবে, অনেক ডেভেলপমেন্ট হবে। আসামে তো হয়েছে, আসামে তো অনেক ডেভেলপমেন্ট হয়েছে ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা জির নেতৃত্বে, বাংলায়ও হবে আমার বিশ্বাস। আর এখন বাংলার খুশিতে আমার খুশি, আর বাংলা আনন্দে আমিও আনন্দিত। আর অনেক শুভকামনায়, অনেক শুভকামনা। বেশ, নীহারেন্দ্র দা এবং শুভ্রজ্যোতি দা, আমি দুজনকেই ধন্যবাদ জানাচ্ছি। আজকে এই আলোচনা এখানেই আমাদেরকে শেষ করতে হচ্ছে, তবে বাংলার খবরের দিকে আমরা নজর রাখছি। আজকে সকাল থেকে এবং দিনভর থাকবো বাংলার খবরের দিকে। মুখ্যমন্ত্রী কর্ষিতে শুভেন্দু অধিকারী, বাংলার ইতিহাসে নতুন এক দিক আজকে শুরু হলো। দিনভর সমস্ত আপডেটের জন্য নজর রাখুন নিউজ লাইভ বাংলার পর।